এবারও সময় মতো পাঠ্যপুস্তক বিতরণ নিয়ে অনিশ্চয়তা। প্রাথমিকের ছাপা শেষ হলো, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর একটিও হয়নি। এখন প্রিন্টিং এর প্রাইমারির কাজ কিন্তু চলমান, মানে প্রেসে কাজ। আমি এখন যদি ধরেন 6-7-এর যায়ও এটা বা 9-10-এর, তারা কিন্তু এই কাজটা ধরতে পারবে না। টঙ্গীর মিলগেট এলাকায় তুলার গোডাউনে ভয়াবহ আগুন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট। রাজধানী টিটিপাড়ায় 6 লেনের রেলওয়ে আন্ডারপাস উদ্বোধন। দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটলেও পুরোপুরি সুফল পেতে সময় লাগবে। বাংলাদেশে এটা একটা প্রথম আন্ডারপাস যেখানে একই সাথে যান্ত্রিক এবং অযান্ত্রিক এবং সেই সাথে পথচারীদের চলাচলের এখানে ব্যবস্থাপনা আছে। শাহজালালে কার্গো ভিলেজের সুরক্ষিত স্ট্রং রুম থেকে অস্ত্র লুটের রহস্য উদ্ঘাটন হয়নি। এখনো চলছে তদন্ত, মুখ খুলছেন না বিমানের কেউ। রক্ষা বাহিনী তৈরি নয়, সার্বভৌমত্ব রক্ষায় প্রশিক্ষণ দেওয়া হবে 9,000 তরুণকে, জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ। বাছাই চলছে স্বচ্ছতার ভিত্তিতে। আবারও আমি বলছি, এটা কোনো বাহিনী না। এখানে তো প্রশিক্ষণের পরে তাদেরকে কোনো অস্ত্র দেওয়া হচ্ছে না বা তাদেরকে কোথাও রিক্রুটও করা হচ্ছে না। They are going in their regular life. পাঠ্য বই দিতে এবারও কথা দিয়ে কথা রাখতে পারছে না জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। জানুয়ারির প্রথম সপ্তাহে প্রাথমিক ও ইবতেদায়ীর বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার সম্ভাবনা থাকলেও মাধ্যমিকের বই নিয়ে বিপাকে প্রতিষ্ঠানটি। নবম শ্রেণীর জন্য 6.25 কোটি বইয়ের মধ্যে প্রস্তুত মাত্র 1,03,000 বই, আর ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর 12.5 কোটি বইয়ের একটিও ছাপানো হয়নি। শঙ্কা, মাধ্যমিকের শিক্ষার্থীদের নতুন বই পেতে অপেক্ষা করতে হতে পারে মার্চ মাস পর্যন্ত। প্রেসগুলোর ব্যস্ততায় প্রায় শেষ প্রাথমিক ও ইবতেদায়ীর 12 কোটি বইয়ের মুদ্রণ। ইতোমধ্যে জেলা উপজেলায় সরবরাহ হয়েছে প্রায় 62% বই। এখনো কোনো বইয়ের প্রিন্ট শুরু হয়নি। মাধ্যমিকের জন্য এই চিত্র উল্টো। 5 নভেম্বর পর্যন্ত বই ছাপানোর কার্যাদেশেই দিতে পারেনি এনসিটিবি। চলতি সপ্তাহের মধ্যে বই ছাপানোর কাজ শুরুর কথা ভাবছে প্রতিষ্ঠানটি। নির্বাচনী ডামাডোল আর প্রেসগুলোর ব্যস্ততায় মাধ্যমিক শ্রেণীর বই কবে পাওয়া যাবে তা নিয়ে শঙ্কা আছে সংশ্লিষ্টদের। প্রিন্টিং প্রক্রিয়াটা তো ফেজ বাই ফেজ, ঠিক আছে। এখন প্রিন্টিং এর প্রাইমারির কাজ কিন্তু চলমান, মানে প্রেসে কাজ। আমি এখন যদি ধরেন 6-7-এর যায়ও এটা বা 9-10-এর, তারা কিন্তু এই কাজটা ধরতে পারবে না মানে তারা যেহেতু প্রাইমারি নিয়ে ব্যস্ত রয়েছে, মানে বাই ডিসেম্বর আমাদের কাজগুলো কিন্তু শেষ হয়ে যাবে। অবশ্যই বাই ডিসেম্বর এগুলো কাজগুলো শেষ হয়ে যাবে এই ওয়ার্ক প্ল্যান অনুযায়ী। যদিও নির্ধারিত সময়ের মধ্যেই বই দিতে আপ্রাণ চেষ্টা করছে এনসিটিবি, চলছে নজরদারিও। দুর্নীতি অনিয়ম ঠেকাতে বইয়ের ভেতরের পাতায় এবার প্রেসের নাম দেয়া হচ্ছে বাধ্যতামূলকভাবে। অভিযোগ আছে এমন কড়াকড়িতেও নিম্নমানের কাগজ ব্যবহার করছে অনেক প্রেস মালিক। এনসিটিভির সাথে যোগসাজশে কোমলমতিদের হাতে মানহীন বই দেওয়ার অপচেষ্টায় অনেকেই। আমার এখানে কোনো প্রেস মালিকরা কিন্তু এখন আসে না, মানে আমি তো স্ট্রেট কাট বলে রাখছি তাদেরকে, আমার রুম আপনাদের জন্য খোলা, কিন্তু একাকি কেউ আমার রুমে আসবে না, একাকি কেউ আমার রুমে আসবে না। ওরা যে কারণে কোনোদিনও একাকি আমার রুমে আসে না, আসে দলবদ্ধ। মুদ্রণকারী প্রতিষ্ঠান কে কোন জেলায় বই পাঠাবে তা টেন্ডার প্রক্রিয়ার সময়ই ঠিক করে দেওয়া হয়। তাই প্রতিশ্রুতি অনুযায়ী যে আগে বই ছাপাতে পারছে সেই প্রতিষ্ঠানের নির্ধারিত জেলায় আগে যাবে বই। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। গাজীপুরে টঙ্গীতে একটি তুলার গোডাউনে ভয়াবহ আগুন লেগেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট। সকালে মিলগেট কোঅপারেটিভ সোসাইটি মার্কেটে হয় এই অগ্নিকাণ্ড। মুহূর্তে কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে চারপাশ। এতে পাশে থাকা ভবনের গার্মেন্টস কর্মীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রাও। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।
এ বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী পলাশ প্রধান। পলাশ, ফায়ার সার্ভিসের ইউনিট তো বাড়ানো হলো, আগুন কতটা নিয়ন্ত্রণে আনা গেছে জানাবেন বিস্তারিত। আসলে এখানে যে পানির সংকট এবং বাতাসের যে তীব্রতা, সেই কারণে মূলত তাদের নিয়ন্ত্রণ করতে অনেকটাই সমস্যা হচ্ছে। ফায়ার সার্ভিস বলছে যে তাদের 7টি ইউনিট কাজ করছে, যদি প্রয়োজন মনে হয় আরও সংযুক্ত করবে ইউনিট, সেক্ষেত্রে এখনও কিন্তু কাজ করছে। এবং এখানে যে সাধারণ জনতা তারাও কিন্তু ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছে, সেই আলোকে মূলত ফায়ার সার্ভিস কাজ করে যাচ্ছে। এবং যেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি শুরু থেকে, সেই সকাল 11টা থেকে এখন পর্যন্ত যদি বলি, সে একটার পর একটা কিন্তু আসলে কিন্তু যে গোদামগুলি সেগুলো কিন্তু আগুন কিন্তু বাড়ছে, আসল বিস্তীর্ণ হচ্ছে আগুনের। এতে করে দেখছি যে এখানকার যে দোকানিরা রয়েছে তারা কিন্তু আসলে সর্বোচ্চ হয়ে তাদের সাথে কথা বলার চেষ্টা করছে। তারা যে কথা বলবে সেই পরিস্থিতি কিন্তু আসলে কিন্তু নেই। তবে ফায়ার সার্ভিস তাদের যে কার্যক্রম, সেই কার্যক্রমকে আসলে নিরলসভাবে করে যাচ্ছে। তারা প্রথমত যে কাজগুলো করছে সেটি কিন্তু আমরা দেখছি এখন পর্যন্ত। তাদের যে কার্যক্রমগুলি, সেই কার্যক্রমগুলো আমরা চোখে পড়ার মতো, এবং সেটি কিন্তু আসলে করছে। এবং পাশের একটি গার্মেন্টস রয়েছে, পোশাক শিল্প কলকারখানা, সেখানের যে শ্রমিক রয়েছে সেখানকে আসলে দূরে সরিয়ে দিয়েছে। এবং এই আগুনটি যেন আরো অন্যত্র যেন বিস্তীর্ণ না হয়, অর্থাৎ পরবর্তী যে গোদামগুলো রয়েছে সেখানে মানগুলো কিন্তু আসলে স্থানীয় জনতা সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী কর্মীদের দিয়ে আসলে সরিয়ে দেওয়া হচ্ছে। তবে ফায়ার সার্ভিসের যে ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা যে বিষয়টি বলছে যে আগুন নিয়ন্ত্রণ করতে যদিও কষ্ট হচ্ছে বা সময় লাগছে, সেটি আর অন্যত্র বাড়বে না সেটি নিশ্চিত করেছে কিছুক্ষণ আগে। তবে আগুনের যে মাত্রা সেটি আসলে এখন পর্যন্ত আমরা দেখছি যে আগের চেয়ে কিছুটা কম রয়েছে, তবে এটি আসলে বাড়ার কোনো সম্ভাবনা নেই, এমনটা কিন্তু ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে। এটি যেহেতু তুলার গোডাউন, অর্থাৎ তুলা জুট গোডাউন, সেক্ষেত্রে আগুনটি নিয়ন্ত্রণ করতে অনেকটাই কষ্ট হচ্ছে। বেশ 1 ঘন্টা অধিক, প্রায় 2 ঘন্টার কাছাকাছি হয়েছে, এখনো কিন্তু আগুন নিয়ন্ত্রণ করতে পারছে না। তবে স্থানীয়রা বলছে যে এই যে মিলগেট এলাকাটি, সেটি প্রত্যেক মাসে 2-3 থেকে 4 বারও কিন্তু আসলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এটি কেন ঘটে, কি কারণে ঘটে, এটির জন্য একটি আসলে তদন্ত কমিটি করে যারা কর্তৃপক্ষ রয়েছে, তদন্ত কমিটি করে যেন আসলে এটি মূল সূত্রপাত সেটির জন্য আসলে ধরতে পারে, সেই কথা কিন্তু আসলে স্থানীয়রা কিন্তু বলছে। তবে এখানে যে দোকানিরা রয়েছে, এখানে দোকানের যে তুলাগুলো রয়েছে, সেখানে কিন্তু আসলে কয়েক কোটি, প্রত্যেকটি দোকানে কিন্তু কয়েক কোটি টাকার তুলা কিন্তু আসলে রাখা হয়েছিল, সেটি কিন্তু আসলে পুরোপুরি আসলে পুড়ে ছাই হয়েছে। আমি যদি সেই দৃশ্য একটু দেখানোর চেষ্টা করি, সেক্ষেত্রে বলবো যে এই তুলাগুলো আসলে তারা এখান থেকে আসলে গুদামজাত করে, প্যাকেটজাত করে এখান থেকে বিভিন্ন দেশে বা বিভিন্ন জেলায় পাঠানো হতো, সেইটি কিন্তু আসলে পুরে একদমই আসলে ছাই হয়েছে। এখানে যত তাদের যন্ত্রাংশ এবং যন্ত্রপাতি আসবাবপত্র ছিল সব পুরে আসলে ছাই হয়েছে। এই গোদাউন থেকে মূলত অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। এখানকার যারা প্রত্যক্ষদর্শী রয়েছে তারা বলছিল যে শর্ট সার্কিট থেকেই মূলত আগুনের সূত্রপাত হয়েছে, এমনটাই কিন্তু তথ্য জানিয়েছিল এখানকার দোকানিরা। তবে ফায়ার সার্ভিস বলছে যে আগুন নিয়ন্ত্রণের পর তারা একটি তদন্ত কমিটি করবে, তদন্ত কমিটির পর কি কারণে, কোথা থেকে আগুনটি সূত্রপাত হয়েছে এবং কি পরিমাণের ক্ষতি হয়েছে সেটি আসলে জানা যাবে। তবে এখন পর্যন্ত ক্ষতির পরিমাণ এবং কি কারণে সূত্রপাত হয়েছে সেটি আসলে ফায়ার সার্ভিস কিছুটাই নিশ্চিত করতে পারে নাই। আমি যদি বলি যে এখানে যে ফায়ার সার্ভিসের যে ফায়ার সেফটি যে গোডাউনগুলো রয়েছে, সেটি কিন্তু আসলে কিন্তু আমরা দেখছিলাম যে তাদের যে সেফটি, তাদের সেফটির জন্য যে ফায়ার সেফটি রয়েছে, সেই ফায়ার সেফটি কিন্তু আসলে কিন্তু কোনো কিছু কিন্তু আমরা কিন্তু দেখছি না। তবে ইতিপূর্বে প্রত্যেকটি এই মিলগেটের দোকান ঘরে আগুন লাগা যে ঘটনাগুলো দেখেছি, আমরা কিন্তু একটি কিন্তু তদন্তের যে পূর্ণাঙ্গ রিপোর্ট, সেই পূর্ণাঙ্গ রিপোর্ট আসলে কি কারণে আগুনটি লাগেছিল সেই বিষয়টি কিন্তু আমরা এখনো দেখতে পারি। তবে এই আগুনের সূত্রপাত কিন্তু আমরা শুধু যে টঙ্গীতে নয়, গাজীপুরের প্রত্যেকটি পাড়া মহল্লা এইভাবে জুট গোডাউনে আগুন লাগার কারণে হাজার হাজার এই পথে বসে যায় এই দোকানিরা।
রাজধানী টিটিপাড়ায় নির্মিত 6 লেনের রেলওয়ে আন্ডারপাসের উদ্বোধন হলো। জনসাধারণের জন্য খুলে দেওয়ার পর শুরু হয়েছে যান চলাচল। ফলে মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ এবং কর্মঘণ্টা নষ্ট হওয়ার অবসান হলো। সকালে আন্ডারপাসটি উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা এবং জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ। এ সময় উপস্থিত ছিলেন আরেক বিশেষ সহকারী শেখ মঈনুদ্দিন। আন্ডারপাসটির নিচ দিয়ে 6 লেনের রাস্তার মধ্যে 4 লেনের চলবে যান্ত্রিক যানবাহন। দোতলা বাস সহ চলতে পারবে সব ধরনের যানবাহন। আর দুপাশে রিকশা, সাইকেলের আলাদা লেনের পাশাপাশি পথচারীদের জন্য রাখা হয়েছে ফুটপাত। এখন থেকে উপরের লেন আর নিচে অন্যান্য যানবাহন বাধাহীনভাবে চলাচল করবে। আগে যে একটা দীর্ঘমেয়াদী যানজট, ওয়েট করা, দীর্ঘ পথ পেরিয়ে তাদের গন্তব্যে যাওয়া, এই জিনিসটার জন্য তাদের আর ওয়েট করতে হবে না। বাংলাদেশে এটা একটা প্রথম আন্ডারপাস যেখানে একই সাথে যান্ত্রিক এবং অযান্ত্রিক এবং সেই সাথে পথচারীদের চলাচলের এখানে ব্যবস্থাপনা আছে। এখানে একটা শক্তিশালী পাম্প হাউস নির্মাণ করা হয়েছে, যার পরিপ্রেক্ষিতে এখানে কোনো পানি এখানে জমার কোনো সম্ভাবনা নেই। টিটিপাড়ায় রয়েছেন আমাদের সহকর্মী শওকত মঞ্জুর শান্ত, সরাসরি তিনি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। শান্ত, সকালে আপনার সাথে কথা হচ্ছিল, তো নতুন কি আপডেট আপনার কাছে রয়েছে এবং পুরোদমে কি যানবাহন চলাচল শুরু হয়েছে জানাবেন। মার্ফি, এখনো বলতে হবে যে যেই পরিমাণ গাড়ি এই সড়কে চলাচল করত গেল 2 বছর আগে, সেই পরিমাণ গাড়ি কিন্তু এখনো যাতায়াত করছে না। হয়তোবা অনেকেই তথ্যটি জানেন না যে এই আন্ডারপাসটি ছেড়ে দেওয়া হয়েছে বা খুলে দেওয়া হয়েছে। হয়তোবা আগামীকাল থেকে আজকের সংবাদ জানার পর থেকে হয়তোবা আন্ডারপাসটি পুরোদমে ব্যবহার শুরু করবেন নগরবাসী। যেটুকু বলতে চাই যে সাধারণ মানুষের একটা চরম ভোগান্তির জায়গা ছিল এই রেল ক্রসিং, যেটি আসলে প্রতি বা দেখা যেত যে ঘন্টা, 1.5 ঘন্টা বা 2 ঘন্টার মতো জটলা থাকতো দুই পাশেই, এবং যেই জটলার কারণে অপর পাশে একদম কমলাপুর পর্যন্ত এবং এদিকে সবুজবাগ অথবা খিলগা যাওয়ার যে পথ, সেই পথে দীর্ঘ যানজটের সৃষ্টি হতো। সেই এখন আর হবে না বলে আশা করছেন সাধারণ মানুষ, এবং এই আন্ডারপাস খুলে দেওয়ার কারণে সাধারণ মানুষ যেহেতু পায়ে হেঁটে পার হতে পারছেন, রিকশায় করে যেতে পারছেন, একই সাথে যেই ভারী যানবাহন সেগুলোও যেতে পারছে। এমনকি আমাদেরকে জানানো হয়েছে যে এর নিচ দিয়ে ডবল ডেকার বাসও যেতে পারবে। স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ একটা স্বস্তি প্রকাশ করছেন, এবং এলাকাবাসী যারা রয়েছেন তারা কিন্তু অনেকটা উদযাপনই করছেন বলতে হবে। এখানে ছবি, ভিডিও করছেন, সব মিলে একটা স্বস্তিদায়ক একটা তৈরি হয়েছে। তবে সাধারণ মানুষ এই দৃষ্টিনন্দন যে স্থাপনা তৈরি হলো সেটি রক্ষণাবেক্ষণ নিয়ে তারা একটা সন্দেহ প্রকাশ করেছেন যে আসলে রক্ষণাবেক্ষণ ঠিকভাবে করবে কিনা, সাধারণ মানুষ সচেতনভাবে ব্যবহার করবে কিনা, অপরিষ্কার করে ফেলে কিনা। যেহেতু নিজেদের উপরেই আমরা আসলে অনেক সময় বিভ্রান্ত থাকি যে আমরা সুন্দর জিনিস সুন্দর রাখতে পারি না, এটা নিয়ে আসলে সাধারণ মানুষ আশা করছেন যে সবাই সচেতন থাকবে যাতে এই জায়গাটি সুন্দর থাকে, এবং এর যে ব্যবহার বিধি সেই জায়গাতে যাতে যারা কর্তৃপক্ষ রয়েছে তাদেরকে সহযোগিতা করে সাধারণ মানুষ, এমনটা কিন্তু এলাকাবাসী বলছিলেন। এবং তাদের যে দুঃখের কথা যে আসলে দীর্ঘ অনেকগুলো বছর ধরে এখানকার মানুষের যে ভোগান্তি, সেই ভোগান্তির শেষ হয়েছে, এবং সেটি যাতে নতুন করে আরও কোনো ভোগান্তি না আসে সেই জন্য সবাই যাতে সচেষ্ট থাকে, সবাই যাতে সচেতন থাকে, এবং সবাই যাতে এটা টেক কেয়ার করে, এমনটি তারা প্রত্যাশা করছেন। মার্ফি। শান্ত, আপনাকে ধন্যবাদ। এক সপ্তাহ পরও কার্গো ভিলেজে লুট হওয়া অস্ত্র সম্পর্কে কিছুই জানাতে পারেনি রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান। শাহজালাল বিমানবন্দরের ভয়াবহ আগুনের কারণ উদ্ঘাটনের আগে ঘটে গেছে রহস্যময় এই ঘটনা। কড়া নিরাপত্তা বেষ্টনীর ভেতরে অত্যন্ত সুরক্ষিত ভোল্টের তালা ভেঙে অস্ত্র লুটের তদন্ত করা হচ্ছে। এদিকে কার্গো ভিলেজের ভাঙা ভোল্ট থেকে 80টি অস্ত্র, বিপুল পরিমাণ গুলি ও অস্ত্রের সরঞ্জাম হেফাজতে নিয়েছে পুলিশ। তবে অস্ত্র লুটের ঘটনায় মুখ খুলছেন না বিমানের কেউ। রাব্বি সিদ্দিকীকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন আব্দুল্লাহ তুহিন। ভয়াবহ আগুনে প্রায় ধ্বংস হয়ে যায় কার্গো ভিলেজের পুরো আমদানি শাখা। ভেতরে বাইরে থাকা শত শত কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেলেও কার্গো ভবনে থাকা শক্তিশালী স্ট্রং ভোল্টটি ছিল প্রায় অক্ষত, যেখানে ছিল আইন শৃঙ্খলা বাহিনীর জন্য আমদানি করা বিভিন্ন আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ সহ অতি মূল্যবান জিনিস। 28 অক্টোবর সকালে কয়েক স্তরের নিরাপত্তায় থাকা ভোল্টরুমে তালা না দেখে শুরু হয় ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৌড়ঝাঁপ।
বিষয়টি নিয়ে এয়ারপোর্ট থানায় জিডি করে কার্গো ভিলেজের নিরাপত্তার দায়িত্বে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ভল্টে থাকা 67টি অত্যাধুনিক পিস্তল, 12টি শটগান, একটি অ্যাসল্ট রাইফেল, 138টি পিস্তলের ম্যাগাজিন ছাড়াও বিপুল পরিমাণ গুলি ও সরঞ্জাম হেফাজতে নেয় পুলিশ। এটা তো একটা জিডি করা হয়েছে, জিডির ভিত্তিতে এটা তদন্তাধীন রয়েছে। এটা সম্পূর্ণ এটা নিয়ন্ত্রণ তার পুলিশের কাছে না। ওই জিডিতে জানানো হয় 24 অক্টোবর কয়েকটি সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে অক্ষত স্ট্রং রুমের ভল্ট পরীক্ষা করে সিলগালা করা হয়। বাইরে নতুন করে বাড়ানো হয় নিরাপত্তা ব্যবস্থা, কিন্তু তারপরও কিভাবে তালা ভাঙার মতো ঘটনা ঘটল তা নিয়ে হতবাক বিশেষজ্ঞরা। আসলে এটা একটা খুবই দুঃখজনক ব্যাপার। তালা যখন ভাঙা হয়েছে তখন আমাদের ধরে নিতেই হবে যে এটা কেউ না কেউ করেছে আর কি, এবং কে করেছে সেটা এখন বিচার বিশ্লেষণ করতে হবে। এটা খুব যে একটা রকেট সায়েন্স তা না, এখানে এটা সহজে করা যায়, বিকজ এয়ারপোর্ট একটা সার্ভেলেন্সের আন্ডারে, হেভি সার্ভেলেন্সের আন্ডারে, চারিদিকে ক্যামেরা থাকে, সিসি ক্যামেরা থাকে, অন্যান্য সুযোগ সুবিধা থাকে, প্লাস ওখানে বিভিন্ন নিরাপত্তা বাহিনী কাজ করে। 18 অক্টোবর আগুনের ঘটনায় পুরো কার্গো ভিলেজ বিদ্যুৎ ব্যবস্থা সহ নষ্ট হয়ে যায় বিভিন্ন সিসি ক্যামেরাগুলোও। তাই সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তরা ছাড়া অন্যদের চলাচল বন্ধ করে দেওয়া হয়। তাছাড়া স্ট্রং রুম থেকে কিছু সরাতে বা প্রবেশ করাতে হলে কয়েক স্তরের নিরাপত্তা ও অনুমোদন লাগে। তারপরও কারা কিভাবে স্ট্রং রুমে হানা দিল তা নিয়ে মুখ খুলছে না বিমানের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা। বারবার যোগাযোগ করেও সাড়া মেলেনি। তবে ঘটনার পর মন্ত্রণালয়ে লিখিত ব্যাখ্যা দিয়েছে বিমান কর্তৃপক্ষ, কিন্তু কি পরিমাণ অস্ত্র ও মালামাল খোয়া গেছে হিসাব দিতে পারেনি তারা। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। মিলিশিয়া বা রক্ষা বাহিনী তৈরি করার উদ্দেশ্যে 9,000 তরুণকে প্রশিক্ষণ দেওয়া হবে সার্বভৌমত্ব ও গণপ্রতিরক্ষায়। প্রকল্পটি নিয়ে তৈরি হওয়া নানা আলোচনা সমালোচনার জবাবে যমুনা টেলিভিশনকে এই কথা জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। প্রকল্পটিকে নিয়ে একটি মহল গুজব ছড়াচ্ছে বলে অভিযোগ তার। বলেন, রাষ্ট্রীয় নীতির অংশ হিসেবেই সরকারের সম্মতিতে এই প্রকল্প নেওয়া হয়েছে। প্রশিক্ষণে আগ্রহীদের নির্বাচনও করা হচ্ছে স্বচ্ছতার ভিত্তিতে। আরিফুর রহমান সবুজ জানাচ্ছেন এর বিস্তারিত। দেশের 18 থেকে 35 বছর বয়সী তরুণ তরুণীদের জুডো, কারাতে, তাইকোয়ান্দো এবং শুটিং প্রশিক্ষণের একটি প্রকল্প গ্রহণ করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। প্রকল্পের আওতায় 8,850 জনকে প্রশিক্ষণ দেয়া হবে বিকেএসপিতে। আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণ বলা হলেও এই প্রকল্প নিয়ে পক্ষে বিপক্ষে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া, নানা জল্পনা কল্পনা। যমুনা টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে এর জবাব দেন এ মন্ত্রণালয়ের উপদেষ্টা। দুঃখজনক যে এগুলো সব কিছু পাবলিক ডকুমেন্ট। এটা যারা আলোচনা করছেন এসব বিষয়ে, আমি দেখি অনেক শিক্ষিত মানুষজন আলোচনা করছেন। তারা এটা চাইলেই এটার বিষয়ে বিস্তারিত খোঁজ খবর নিতে পারতেন। আমাদের প্রশিক্ষণটা দেওয়া হবে এয়ার গান দিয়ে। অনেকে AK-47 কথাও বলছে। কথাটা যারা বলছে তারা খুব উদ্দেশ্য প্রণোদিতভাবেই এই প্রশিক্ষণটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য, এবং তাদের ভিন্ন উদ্দেশ্য আছে বলে আমি মনে করি। তিনি বলছেন, জাতীয় নিরাপত্তার স্বার্থে তরুণদের প্রশিক্ষিত করার জন্য এটি পাইলট প্রকল্প। কখনো সংকটময় পরিস্থিতি তৈরি হলে যেন তারা ঝাঁপিয়ে পড়তে পারে। আমরা খুব স্পষ্টভাবে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরে আপনারা দেখেছেন যে আমরা একটা বড় রাষ্ট্রের দিক থেকে হুমকির সম্মুখীন হয়েছি। সবসময় প্রিপারেশনটা ওয়ার্স্ট সিচুয়েশনের জন্য নিয়ে রাখা উচিত, এবং আমি মনে করি সেই জন্য আমাদের সার্বভৌমত্ব রক্ষা করার চূড়ান্ত একটা উপায় হচ্ছে গণপ্রতিরক্ষা নিশ্চিত করা। আমরা যে প্রশিক্ষণটা দিচ্ছি এটা সামরিক প্রশিক্ষণ থেকে অনেক দূরে। আমি আরো খুশি হতাম যদি আমরা সামরিক প্রশিক্ষণটা দিতে পারতাম। সামাজিক মাধ্যমে অনেকেই একে 1972 সালে শেখ মুজিব গঠিত রক্ষী বাহিনীর সাথে তুলনা করছেন, যেটি পরে দলীয় বাহিনীতে পরিণত হয়েছিল। উপদেষ্টা বলছেন, গণপ্রতিরক্ষা সেরকম কোনো প্রকল্প নয়। আবারও আমি বলছি, এটা কোনো বাহিনী না। এখানে তো প্রশিক্ষণের পরে তাদেরকে কোনো অস্ত্র দেওয়া হচ্ছে না, বা তাদেরকে কোথাও রিক্রুটও করা হচ্ছে না। দে আর গোয়িং ইন দেয়ার রেগুলার লাইফ। মূলত প্রবলেমটা হচ্ছে গণপ্রতিরক্ষা আইডিয়াটার সাথে। এটা অনেকের জন্য আসলে হুমকি স্বরূপ, বা অনেকের জন্য আমাদের
উপর আগ্রাসনটা চালানোর জন্য আসলে তাদের আর সেই সুযোগটা থাকে না। যারা এই প্রশিক্ষণকে বিতর্কিত করার চেষ্টা করছে তারা ভারতপন্থী, মন্তব্য আসিফ মাহমুদের। এই প্রকল্পটাকে বিতর্কিত করার চেষ্টা করছেন। আমরা একটা ট্রেন্ড দেখার চেষ্টা করছি যে আসলে তারা কারা, তারা ভারতপন্থী বলে আসলে পরিচিত বলে আমরা জানি। তো আমার দেশের পলিসি তো আমি কোনো পার্শ্ববর্তী দেশ যেই পলিসি আমি নিলে সেটা সরাসরি তাকে ইফেক্ট করে, তার যারা লেসপেন্সার বা তার যারা দোষর আছেন তাদের কথার ভিত্তিতে নিব না অবশ্যই। উপদেষ্টা জানান 100টি স্লটে ভাগ করে আগামী 2 বছর দেয়া হবে এই আবাসিক প্রশিক্ষণ। ব্যয় ধরা হয়েছে 28 কোটি টাকা। ইলেকশনের আগে জাস্ট 2 থেকে 300 জন প্রশিক্ষণ প্রাপ্ত হবে, যা শুরুটা হচ্ছে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। কথায় কথায় যদি বৃহত্তর দলগুলো রাস্তায় নামে সেক্ষেত্রে হতে পারে সংঘর্ষ, তাই সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে নির্বাচনকে সামনে রেখে দলগুলোর সাথে এক সংলাপে এই আহ্বান জানান তিনি। বলেন, দীর্ঘ আলোচনার পর যে বিষয়গুলো ঐকমত্য হয়েছে সেটি সম্মান করতে হবে। বাস্তবায়নের ক্ষেত্রেও হতে পারে আলোচনা, আর যেগুলোতে ঐকমত্য হয়নি তা জনগণ ঠিক করবে। এ সময় অভিযোগ করে তিনি বলেন, কয়েকটি রাজনৈতিক দল জনগণের ভাগ্য নির্ধারণ করতে চায়। এ সময় প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেন, জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। রাজনৈতিক দলগুলো জুলাই সনদ নিয়ে সিদ্ধান্ত নিতে না পারলে সরকারের দায়িত্ব সিদ্ধান্ত নেওয়া। সেমিনারে জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, জুলাই সনদ বাস্তবায়নের উপর কোনো স্বাক্ষর হয়নি। সরকার সনদ বাস্তবায়নের উদ্যোগ নেয় বিরোধ তৈরি হয়েছে। ম্যানিফেস্টোর চেয়ে বড় কথা হচ্ছে আমাদের চলমান জীবনে প্রত্যেকটি রাজনৈতিক দলের যে চিন্তা ভাবনা, ফিলোসফি, রূপরেখা, এটার মধ্যে একটা চলমান প্রক্রিয়ার মধ্যে থাকতে হবে। পলিটিক্যাল পার্টিগুলো ডিসিশন না নিতে পারে, সেক্ষেত্রে ইন্টারিম গভর্নমেন্টের উপর যেই অর্পিত দায়িত্ব, সেই দায়িত্ব অনুসারে তারা তাদের একটা ডিসিশন নিয়ে, পুরো ক্যাবিনেট, পুরো উপদেষ্টা পরিষদ, চিফ অ্যাডভাইজার সবাই এইটার জন্য আমি বলবো যে রাত দিন কাজ করছেন। ইলেকশন ঠিক টাইমে একদম ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। সাইফুল্লাহ ভাই যে বক্তব্যটা বলছেন, আমরা মাঠে আছি, চাপিয়ে দিচ্ছি। আমরা তো মাঠে তো জুলাই সনদ তৈরি কালেই ছিলাম, আমরা কিন্তু হঠাৎ করে আসি নাই। 4 মাস ধরে আমরা কিন্তু আছি। কেন আছি? আমরা তো ডায়লগে ছিলাম। সাপের কামড়ের জন্য অ্যান্টিভেনম দেশের সব উপজেলার হাসপাতালে পাঠাতে সিভিল সার্জনের নির্দেশ দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। হাইকোর্টের আদেশে আজ সকালে এই নির্দেশনা দেওয়া হয়। এর আগে 18 আগস্ট সাপের কামড়ের অ্যান্টিভেনম দেশের সব উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালে সরবরাহের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। স্বাস্থ্য সচিব, ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক সহ সংশ্লিষ্টদের এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়। বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি সৈয়দ জাহিদ মনসুরের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। 17 আগস্ট সাপের কামড়ের অ্যান্টিভেনম দেশের সব উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালে সরবরাহের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন এক আইনজীবী। দুদিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকাল 9:40 হেলিকপ্টার যোগে ঢাকা থেকে পাবনা স্টেডিয়ামে পৌঁছান তিনি। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম এবং পুলিশ সুপার মুর্তজা আলী খান তাকে স্বাগত জানান। উপস্থিত ছিলেন বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ। পরে সার্কিট হাউসে উপস্থিত হয়ে গার্ড অব অনার গ্রহণ করেন রাষ্ট্রপতি। এরপর পাবনা সদরের আরিফপুর কবরস্থানে মা বাবার কবর জিয়ারত করেন তিনি। রাজশাহীতে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। সকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাভুক্ত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি পরিদর্শন করেন তিনি। বলেন, সারা দেশে শতাধিক টিটিসি রয়েছে। এখানে যারা কাজ করেন তারা কর্মসংস্থানের জন্য দেশে বিদেশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এর আগে প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন আসিফ নজরুল। এ সময় রাজশাহী জেলা প্রশাসক সহ টিটিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চলছে বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহর কেন্দ্রীয় কাউন্সিল। সকালে শুরু হওয়া এই কাউন্সিলে সারা দেশের বিভিন্ন জেলা, বিভাগ ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। আগামী নেতৃত্ব নির্বাচন, সাংগঠনিক কার্যক্রমের পর্যালোচনা, নীতি নির্ধারণ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রতিনিধিরা আলোচনা করছেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহর আমির ও সারসিনা দরবার শরীফের পীর মুফতি শাহ আবু নসর নেসার উদ্দিন। আয়োজকরা জানান, অরাজনৈতিক ভাবধারায় শিক্ষা, শৃঙ্খলা ও সামাজিক দায়িত্ববোধের মাধ্যমে তরুণদের নেতৃত্বে এসে ইসলামী ভাবধারাকে সমুন্নত রাখতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সংগঠনটি। নাটোর ১ আসনে বিএনপির মনোনয়ন ঘোষণার পর থেকেই এলাকা জুড়ে উত্তেজনা। প্রার্থী হিসেবে ফারজানা শারমিন পুতুলের নাম ঘোষণা করায় এলাকায় বিক্ষোভ সহ নানা কর্মসূচি পালন করছেন তারই ভাই ডাক্তার ইয়াসির আরশাদ রাজনের সমর্থকরা। পুতুল ও রাজন দুজনেই প্রয়াত ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের উত্তরসূরি। দ্রুত মতবিরোধ কাটিয়ে ভাই বোনের সম্প্রীতি হোক, এমনটাই চান এলাকাবাসী। গেল ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে নাটোরের লালপুরে বিজয় র্যালির দৃশ্য এটি। আপন ভাই বোন রাজন পুতুলের উপস্থিতিতে তাদের সমর্থকরা একসাথে কর্মসূচি পালন করায় স্থানীয় রাজনীতিতে তৈরি হয় এক ভিন্ন আমেজ। তবে সেই চিত্র পাল্টে যেতে সময় লাগেনি। ৩ নভেম্বর নাটোর ১ আসনে বিএনপি প্রার্থী হিসেবে ফারজানা শারমিন পুতুলের নাম ঘোষণার পর থেকেই এলাকায় শুরু হয় উত্তেজনা। পুতুলের মনোনয়ন বাতিলের দাবি নিয়ে মহাসড়কে আগুন বিক্ষোভ সমাবেশ করছে তারই ভাই ডাক্তার ইয়াসির আরশাদ রাজনের সমর্থকরা। আমরা আশা করছিলাম যে রাজনকেই মনোনয়ন দেবে, কিন্তু কেন্দ্রীয় কমিটি আমাদেরকে হতাশ করেছে। পটল ভাইয়ের পরের জেনারেশন রাজন চাচা ধানের শীষের কান্ডারি লালপুর বাগাতে বেড়া, এই স্বপ্নটাই আমরা ধারণ করে আসছি। তবে পুতুলের সমর্থকদের দাবি, নাটোর ১ আসনে যোগ্য প্রার্থীকেই মনোনয়ন দিয়েছে বিএনপি। দ্রুত মতবিরোধ কাটিয়ে এই আসনে বিপুল ভোটে পুতুল জয়লাভ করবে বলে আশা তাদের। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান পুতুলকে যোগ্য মনে করে মনোনয়ন দিয়েছেন। আমরা আশা রাখছি দলের সিদ্ধান্ত মেনে, তারেক রহমানের সিদ্ধান্ত মেনে সবাই সাময়িক সময়ের মধ্যে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের জন্য কাজ করবেন। ভাই বোনের ভিতর যে আমাদের একটা দ্বন্দ্ব ছিল, এই দ্বন্দ্বটা আশা করি যে থাকবে না। দল মনোনীত প্রার্থী, দল যাকে ধানের শীষের প্রতীক দিচ্ছে তার দিকে হয়ে আমরা ইনশাল্লাহ কাজ করতে চাই। দলের সিদ্ধান্ত জনমতের সাথে সাংঘর্ষিক উল্লেখ করে তা পুনর্বিবেচনার দাবি জানান রাজন। তিনি বলেন, তা না হলে দলই ক্ষতিগ্রস্ত হবে। দলের সিদ্ধান্ত যদি আপনার এটা জনমতের সাথে সাংঘর্ষিক হয়ে যায়, সেই ক্ষেত্রে তো এটা দলের অবশ্যই সুযোগ আছে সেটাকে পুনর্বিবেচনা করার। জনমতের সাথে যদি দলের সিদ্ধান্ত সাংঘর্ষিক হয়ে যায়, তাহলে জনগণেরও কিন্তু দলের প্রতি দায়বদ্ধতা কমে আসবে। বিএনপিকে যারা মনে প্রাণে ভালোবাসে তারা দলের ক্ষতি করতে পারে না বলে মন্তব্য করেন পুতুল। তিনি বলেন, পেছন থেকে একটি মহল ভাই বোনের মধ্যে বিরোধ উস্কে দিচ্ছে। কারো ভিতরে মনোকষ্ট থাকতে পারে, ক্ষোভ থাকতে পারে, বাট আমি বিলিভ করি যেটা, যার হৃদয়ে বিএনপি আছে, যার হৃদয়ে ধানের শীষ আছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আছেন, খালেদা জিয়া আছেন, তারেক রহমান আছেন, তারা কখনো দলের বিরুদ্ধে এমন কিছু করবে না যেটা দলের মান ক্ষুণ্ণ হয়। তবে যে অশুভ শক্তিটা কাজ করছে, এরা খুব বেশি দিন এই কাজটা করতে পারবে না বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এবং এগুলো খুব সীমিত হয়ে যাবে উইদিন 7 days মেবি ইনশাআল্লাহ। নাটোর ১ আসনে বিএনপির কাণ্ডারি ছিলেন সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটল। ২০১৬ সালে তার মৃত্যুর পর স্থানীয় বিএনপির রাজনীতিতে নেমে আসে শূন্যতা। সেই শূন্যতা পূরণেই রাজনীতির মাঠে নামেন পটলের ছেলে ডাক্তার ইয়াসির আরশাদ রাজন ও মেয়ে ফারজানা শারমিন পুতুল। নাজমুল হাসান, যমুনা নিউজ, নাটোর। পাহাড়ে ঠান্ডাজনিত রোগের প্রকোপ দেখা দিয়েছে। খাগড়াছড়িতে ১ মাসে মৃত্যু হয়েছে ১০ শিশুর। সদর হাসপাতালে জ্বর, সর্দি, নিউমোনিয়ায় শ্বাসকষ্টে আক্রান্ত রোগীদের চাপ বাড়ছে দিন দিন। বেশিরভাগই শিশু। শয্যার তুলনায় রোগী কয়েক গুণ বেশি হওয়ায় সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা।
আবহাওয়া পরিবর্তনের শুরুতেই খাগড়াছড়ি সদর হাসপাতালে ঠান্ডাজনিত রোগে আক্রান্তদের জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে প্রতিদিন দূর দূরান্ত থেকে আসছেন অনেকে। এদের বেশিরভাগ শিশু, কিন্তু শয্যা মাত্র 15টি। শুরুতেই খাগড়াছড়ি সদর হাসপাতালে ঠান্ডাজনিত রোগে আক্রান্তদের জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে প্রতিদিন দূর দূরান্ত থেকে আসছেন অনেকে। এদের বেশিরভাগ শিশু, কিন্তু শয্যা মাত্র 15টি। ফলে মেঝেতে স্থান হয়েছে অনেকের। আমার বাচ্চা 6 দিন ধরে অসুস্থ, নিউমোনিয়া আক্রান্ত হয়েছে। ডাক্তাররা ঠিক মতো ওষুধপত্র দিচ্ছে। এখানের পরিস্থিতি খুব জটিল। এখানে আমি সিট পাইছি, এরকম অনেকজন সিট পায় নাই। আমার বাচ্চা 1 সপ্তাহ ধরে অসুস্থ, এখানে ভর্তি আছে। নিউমোনিয়া রোগে ধরা পড়ছে, এখন মোটামুটি ভালো আছে। ভর্তি হওয়া শিশুদের বেশিরভাগই নিউমোনিয়ায় আক্রান্ত। 1 মাসে মৃত্যু হয়েছে 10 জনের। খাগড়াছড়িতে দিনে গরম, রাতে কিছুটা শীত অনুভূত হচ্ছে। ফলে বাড়ছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। আছে ডায়রিয়া এবং শ্বাসকষ্টের রোগীও। সর্দি, কাশি, নিউমোনিয়া লক্ষণ ছিল। হসপিটালে চলে আসে আমরা। গত রবিবারে নিয়ে আসছে। আমরা নিউমোনিয়া লক্ষণে ধরা পড়ছে। লোকবল এবং মাস সংকট রয়েছে এবং ডক্টর সংকটও রয়েছে। আমরা কাজ করতে গিয়ে খুবই হিমশিম করছি, যেহেতু আমরা রোগীদেরকে পর্যাপ্ত দিতে পারছি না। হাসপাতালের আউটডোরেও রোগীর চাপ বেড়েছে। আতঙ্কিত না হয়ে সচেতন থাকা এবং শিশুদের বাড়তি যত্ন নেয়ার পরামর্শ চিকিৎসকদের। শয্যা সংখ্যা 15, কিন্তু রোগীর সংখ্যা 70 থেকে 80। সেই কারণে চিকিৎসা সেবা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। বিশেষ করে ছোট শিশুদেরকে ফ্লোরে চিকিৎসা দিতে গিয়ে আমাদের ব্যাপকভাবে হিমশিম খেতে হচ্ছে, চিকিৎসা নিতে হচ্ছে, এবং অনেক বেশি মানুষের সমাগমের কারণে। মামুন নুরসি তৌফি, যমুনা নিউজ। প্রতি বছরই নভেম্বর ডিসেম্বরে বেড়ে যায় পেঁয়াজের দর। গত 2 বছর ধরে সেঞ্চুরির ঘর ছুঁয়েছে। এই সময়ে দর বৃদ্ধির কারণ কি? ব্যবসায়ী ও কৃষকরা বলছেন হালি পেঁয়াজের মৌসুম শেষের সময়। অন্যদিকে মুড়ি কাটা বাজারে আসতে অপেক্ষা করতে হবে 1.5 থেকে 2 মাস। বন্ধ রয়েছে আমদানিও, তাই বেড়েছে ঝাঁজ। জোরালো অভিযোগ, মৌসুম শেষের সুযোগ নিচ্ছে সিন্ডিকেট। নেপথ্যে কলকাঠি নাড়ছে আমদানিকারকরা। পাবনা সুজানগরে বিস্তীর্ণ মাঠ জুড়ে চলছে মুড়িকাটা পেঁয়াজের আবাদ। ব্যস্ত সময় পার করছেন কৃষক। এখনো 1.5 থেকে 2 মাস সময় লাগবে এই পেঁয়াজ বাজারে উঠতে। বীজতলা তৈরির টাকা জোগাড় আর মৌসুম শেষে লোকসানের শঙ্কা, তাই আগেভাগেই মজুদ বিক্রি করে দিয়েছে কৃষক। আমি মুড় কাটা লাগাইছি হচ্ছে 1 পাহে, এটা উঠবার মাস 2 পরে। তাদের কামলা, বিভিন্ন সার, বীজ এগুলোর জন্য অর্ধেক পেঁয়াজ তখন বিক্রি করে দিয়েছে। কৃষকের ঘরে পেঁয়াজ নেই, তো এখন বাজারটা একটু বৃদ্ধি হলে পরেও এই পেঁয়াজটা যখন উঠবে তখন বাজারটা অনেকটা নিয়ন্ত্রণে আসবে। একই চিত্র রাজবাড়ী আর ফরিদপুরেও। আড়তেও নেই তেমন সংগ্রহ। কদিনের ব্যবধানেই 70 টাকা দরের এই নিত্যপণ্যের দাম পার করেছে শতকের ঘর, বলছেন পাইকাররা। আগের মতন পেঁয়াজ নাই, পেঁয়াজ একটু কিনছি দেই, একটু দাম বাড়ছে। বাজারে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ না থাকাতে আমরা তো পেঁয়াজ পর্যাপ্ত পরিমাণে কিনতে পারতেছি না। রাজধানীর আড়তে অবশ্য সরবরাহে ঘাটতি নেই, তবে তাতেও লাগাম টানা যায়নি ঊর্ধ্বগতির। আড়তদারদের মতে হালি পেঁয়াজের মৌসুম শেষ পর্যায়ে। অন্যদিকে বন্ধ রয়েছে আমদানি, তাই বাজারে নতুন জাত না উঠলে দর কমবে না। বাজারও পেঁয়াজ পাওয়া যায় না, পেঁয়াজ শর্ট হয়ে গেছে। এই দেওয়ার না আসার কারণে বাজারে পেঁয়াজ শর্ট হয়ে গেছে, ওই জায়গায় দাম বেশি। প্রতি বছরই নভেম্বর ডিসেম্বরে বাড়তি থাকে পেঁয়াজের দর। গেল 2 বছরেও সেঞ্চুরি পার করেছে দাম, কিন্তু বাজার নিয়ন্ত্রণে নেই কার্যকরী পদক্ষেপ। অভিযোগ ক্ষুব্ধ ক্রেতাদের। বলছেন প্রতি বছরই এ সময় সুযোগ নিয়ে থাকে সিন্ডিকেট আর রসদ জুগিয়ে থাকে আমদানিকারকরা। অথচ বাজার তদারকির দায়িত্ব যাদের, সেই ভোক্তা অধিকার অধিদপ্তর এ বিষয়ে কোনো বক্তব্য দেয়নি। হঠাৎ করে পেঁয়াজের দাম বাড়ছে, টাকা বেশি হইতেছে, অন্তত পেঁয়াজ কিনবো কেমনি? এটা তো মনে করেন যে সিন্ডিকেট ব্যবসার মতন হয়ে গেছে। অবশ্যই প্রশাসনের ব্যর্থতা। কেন বাড়তেছে? কেন মাল দেখেন দুনিয়া টাল করা, কিন্তু বাড়াইলো কে? বছরে পেঁয়াজের বার্ষিক চাহিদা 25 থেকে 27 লাখ টন। 21 লাখ টন দেশীয় উৎপাদন দিয়ে পূরণ করা হয়। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রে চলমান শাটডাউনের ফলে বাতিল হয়েছে 5000-এর বেশি অভ্যন্তরীণ ফ্লাইট। ভোগান্তিতে পড়েছে দেশটির লাখ লাখ মানুষ। শুক্রবার 40টি প্রধান বিমানবন্দরে অভ্যন্তরীণ ফ্লাইটের সংখ্যা 10% কমানোর ঘোষণা দেন দেশটির পরিবহন মন্ত্রী শন ডাফি। এরপর থেকে বাতিল হয় একের পর এক ফ্লাইট। বিশৃঙ্খলা তৈরি হয় সম্পূর্ণ শিডিউলে। এয়ারপোর্টগুলোয় ঘন্টার পর ঘন্টা বসে থাকতে দেখা যায় যাত্রীদের। প্রশাসনের প্রতি তীব্র ক্ষোভ ঝাড়ে ভুক্তভোগীরা।
যুক্তরাষ্ট্রে শাটডাউনের পেরিয়ে গেছে 1 মাস। এই সময়ের মধ্যে ছুটিতে পাঠানো হয়েছে প্রায় 9 লাখ ফেডারেল কর্মীকে। বেতন ছাড়াই কাজ চালিয়ে গেছে 20 লাখ মানুষ। খাদ্য, বিদ্যুৎ, সামরিক সব খাতেই সরকারি চাকরিজীবী সহ দেশজুড়ে ভুগছে লাখ লাখ সাধারণ মানুষ। এরই জেরে শুক্রবার ঘোষণা আসে দেশটির অন্তত 40টি ব্যস্ত বিমানবন্দরে কমানো হবে অভ্যন্তরীণ ফ্লাইটের সংখ্যা। এতে প্রতিদিন বাতিল হতে পারে গড়ে 1800 ফ্লাইট। দৈনিক 2.5 লাখের বেশি আসন কমে যাবে। শাটডাউন দ্রুত শেষ না হলে বিমান সংস্থাগুলোকে 20% পর্যন্ত ফ্লাইট কমানোর নির্দেশ দেওয়া হতে পারে বলেও সতর্ক করা হয়। ঘোষণার দিনই বাতিল হয় লাগার্ডিয়া, কেনেডি, শিকাগো, ডেনভার সহ বিভিন্ন এয়ারপোর্টের অন্তত 1000 ফ্লাইট। শনিবারও বাতিল হয়েছে কমপক্ষে 700 ফ্লাইট। এতে চরম ভোগান্তিতে পড়ে যাত্রীরা। ঘন্টার পর ঘন্টা বিমানবন্দরে অপেক্ষা করেন বহু মানুষ। অনেকে ফিরে যান হতাশ হয়ে। সোমবার পর্যন্ত তাদের কোনো ফ্লাইট নেই। এটা অত্যন্ত ঝামেলার ব্যাপার। এখন বিমার মাধ্যমে টাকা ফেরত নেওয়ার বা দ্রুত কোনো ফ্লাইট ধরার চেষ্টা করব। আমি চাই এই শাটডাউন তাড়াতাড়ি শেষ হোক। কর্মীরা বেতন পাচ্ছে না, এ নিয়ে সবাই অনেক ক্ষুব্ধ। আমি সত্যি হতবাক। এটা নিঃসন্দেহে রিপাবলিকানদের তৈরি করা শাটডাউন, ডেমোক্র্যাটদের নয়। মানুষের স্বাস্থ্য, কল্যাণ আর বীমা সুবিধা বন্ধের বিরোধিতা করা একেবারে যৌক্তিক, আর শাটডাউনের পুরো ব্যাপারটাই বিরক্তিকর। প্রশাসন জানিয়েছে মূলত এয়ার ট্রাফিক কন্ট্রোলারের সংকটেই বাতিল করা হচ্ছে এসব ফ্লাইট। বেতন না পাওয়ায় অনেক কর্মী যাচ্ছেন ছুটিতে। অনেকে আবার জীবিকার তাগিদে ঝুঁকছেন অন্য কাজে। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ। দুবাইয়ে অনুষ্ঠিত হয়ে গেল আইসিসির গুরুত্বপূর্ণ সভা, যেখানে এশিয়া কাপ ট্রফি নিয়ে কথা উঠলেও আসেনি সমাধান। তবে নারী বিশ্বকাপে দল বৃদ্ধি, অলিম্পিকের ম্যাচ সংখ্যা প্রকাশের পাশাপাশি নেওয়া হয়েছে বেশ কিছু সিদ্ধান্ত। আফ্রিকান ও প্যান আমেরিকান গেমসেও অভিষেক হতে যাচ্ছে ক্রিকেটের। এছাড়া সহযোগী সদস্যদের জন্য রাজস্ব বাড়াচ্ছে আইসিসি। পাকিস্তানকে হারিয়ে ভারত এশিয়া কাপের শিরোপা জিতেছে গত 28 সেপ্টেম্বর। তবে ট্রফি এখনো ছুঁয়ে দেখতে পারেনি তারা। পিসিবি ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি মহসিন নাকভি, যিনি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীও, তার কাছ থেকে ট্রফি না নিতে অনড় ভারতীয় দল। নাকভিও সরেননি নিজের অবস্থান থেকে, আর তাই এবারের আইসিসি সভার দিকে আলাদা নজর ছিল অনেকেরই। এশিয়া কাপের ট্রফির বিষয়টি দুবাইয়ে অনুষ্ঠিত আইসিসি সভায় আলোচনার টেবিলে জায়গা পেলেও আসেনি কোনো সমাধান। এশিয়া কাপের ট্রফি বিতর্কের কেন্দ্রীয় চরিত্রদের একজন মহসিন নাকভি এবারের সভায় যোগ দেবেন কিনা তা নিয়ে ছিল সংশয়। তবে অনেক গুঞ্জনের পর শুক্রবার বিকেলে তিনি দুবাইয়ে পৌঁছান। ক্রিকবাজের খবর, বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া প্রসঙ্গটি তোলেন সভায়। অনেকটা অনানুষ্ঠানিকভাবে তিনি আলোচনা করেন এবং মহসিন নাকভি যে ট্রফি আটকে রেখেছেন তা তুলে ধরেন। দ্রুত ট্রফি ভারতীয় বোর্ডকে দেওয়া উচিত বলেও মন্তব্য করেন দেবজিৎ। এ বিষয়ে দ্রুত সমাধানে অন্য সদস্যরা সম্মতি দিলেও কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি বোর্ড। তবে এবারের আইসিসি সভায় নেওয়া হয়েছে বেশ কিছু কৌশলগত পদক্ষেপ। আইসিসি এক বিজ্ঞপ্তিতে বলেছে প্রায় 3 লাখ দর্শক স্টেডিয়ামে বসে এবারের নারী ওয়ানডে বিশ্বকাপ দেখেছে, যা নারী ক্রিকেট ইতিহাসের রেকর্ড। শুধু ভারতেই প্রায় 50 কোটি মানুষ বিভিন্ন প্ল্যাটফর্মে এই টুর্নামেন্ট দেখেছেন। আর তাই নারী ক্রিকেটে আরও অগ্রগতি আনতে 2029 সালের নারী ওয়ানডে বিশ্বকাপকে 10 দলে উন্নীত করার ঘোষণা দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। সহযোগী সদস্যদের জন্য রাজস্ব বন্টন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। 2026 সালে সহযোগী সদস্যদের জন্য তহবিলের বন্টন প্রায় 10% বাড়ানোর অনুমোদন দেওয়া হয়েছে, যাতে দেশের ক্রিকেট উন্নয়নে আরও বিনিয়োগ করতে পারে আইসিসির সহযোগী দেশগুলো। আর বারবার নিয়ম ভাঙায় যুক্তরাষ্ট্র ক্রিকেটের সদস্য পদ স্থগিতের সিদ্ধান্ত বহাল রেখেছে আইসিসি। আগেই জানা ছিল 2028 সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক ক্রিকেটে 6টি করে পুরুষ ও নারী দল খেলবে। এবারের সভায় ম্যাচের সংখ্যাও নির্ধারণ করেছে আইসিসি। আসরে মোট ম্যাচ হবে 28টি। পাশাপাশি আফ্রিকান ও প্যান আমেরিকান গেমসেও অভিষেক হতে যাচ্ছে ক্রিকেটের। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। দুপুরের বাংলাদেশে প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি। পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন সহকর্মী মৌসুমী আহমেদ লোপা। সাথেই থাকুন।